সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। মাস্টার্স প্রিলিমিনারি প্রোগ্রামের শিক্ষার্থী। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কোভিড-19 এ গোটা বিশ্ব পরাজিত। কিন্তু এর মধ্যেও আমাদের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে হয় এবং এই বেঁচে থাকার তাগিদে, বেঁচে থাকার আশায় আমরা আমাদের জীবনের বহমান ধারাকে কিন্তু অব্যাহত রেখেছি। আর সেরকম একটি বাস্তবতায় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রমে আমি আপনাদের সাথে ইতোমধ্যে ৬ টি ক্লাস অনুষ্ঠিত করেছি। পরিবেশ সমস্যা, পরিবেশগত সমস্যা ও ইস্যু বিষয়ক যে ৬ টি ক্লাস ইতোমধ্যে আমরা সম্পাদন করেছি। আজকের বিষয়টি পরিবেশগত সমস্যা ও বিশ্ব রাজনীতি। সঙ্গত কারণেই পরিবেশগত সমস্যাটি একটি আন্তর্জাতিক প্রেক্ষাপট রয়েছে এবং আন্তর্জাতিক যে আ রাজনীতি পরিবেশকে কেন্দ্র করে আবর্তিত হয়, সেই বাস্তবতার নিরিখে আমাদের আজকের এই আলোচনা। আজকের লেকচারে আমি আপনাদেরকে মনোনিবেশ করার জন্য আহ্বান করছি। শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগের সাথে আমরা আন্তরিকভাবে একাত্মতা বোধ করছি এবং আমরা এই পাঠ পরিকল্পনার মধ্য দিয়ে অনলাইন ক্লাসের মধ্য দিয়ে যে নির্দেশনাগুলো দেয়ার চেষ্টা করব, সেই অনুযায়ী আপনারা আপনাদের সামগ্রিক যে প্রস্তুতি সেটি নিতে চেষ্টা করবেন এবং আমি বিশ্বাস করি তাহলে আপনাদের যে পাঠ পরিকল্পনায় পিছিয়ে থাকার সম্ভাবনা থাকবে না এবং আমরা পরিবেশ ইস্যু ও সমস্যা বিষয়ক যে কোর্সটি পড়াচ্ছি, সে বিষয়ে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। আপনাদের সাথে আমি রয়েছি এম তারিকুজ্জামান, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি বিএম কলেজ। শিক্ষার্থী, আজকের আলোচ্য বিষয় ইতোমধ্যে আমি বলেছি। আপনারা জানেন যে গত ৫ দশক ধরে আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে পরিবেশ বিষয়টি অত্যন্ত আলোচিত একটি সমসাময়িক বাস্তবতা। ১৯৭৯ সালে ১ম আ ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এর পথ পরিক্রমায় প্রায় ৫ দশক পর্যন্ত বিভিন্ন পর্যায়ে ধরিত্রী সম্মেলন সহ নানা রকমের আ সম্মেলন, প্রোটোকল এবং আন্তর্জাতিক বিভিন্ন সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সকল সেমিনারের মধ্য দিয়ে একটি বাস্তবতা সকলের কাছেই প্রতিষ্ঠিত হয়েছে, সেটি হচ্ছে যে আন্তর্জাতিক পর্যায়ে পরিবেশগত সমস্যার একটি সমাধান আমাদের বের করতে হবে। এই অমীমাংসিত এবং অভাজ্য যে পরিস্থিতি, গোটা বিশ্ব কিন্তু এই পরিস্থিতির মধ্য দিয়ে পরিবাহিত হচ্ছে। সে বাস্তবতায় আমরা দেখতে পাই ১৯৯২ সালে রিও ডি জেনেরিওতে রিও আর্থ সামিট হয়েছিল। এই সামিটটি আন্তর্জাতিক পরিবেশ বিষয়ক আন্দোলনের বাস্তবতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামিট এবং সেখান থেকে গৃহীত যে নির্দেশনা, তার প্রেক্ষিতে পরবর্তীতে কিয়োটো প্রোটোকল হয়েছে, এজেন্ডা 21 নির্ধারণ করা হয়েছে এবং কোপ 1 থেকে শুরু করে এখন কোপ 26 যে আ আ আন্তর্জাতিক যে সেমিনার, জাতিসংঘ কর্তৃক ক্লাইমেট চেঞ্জ বিষয়ক যে সেমিনার গুলো হচ্ছে, তার মধ্য দিয়ে গোটা বিশ্বের যে রাজনৈতিক প্রতিনিধিবর্গ যারা রয়েছেন, তারা ক্রমাগতভাবে আন্তর্জাতিক পর্যায়ে এর আ পরিবেশ বিষয়ক সমস্যার আ সমাধান কল্পে তারা ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।
শিক্ষার্থী, পরিবেশগত ইস্যু ও আন্তর্জাতিক রাজনীতির এই বাস্তবতায় আজকের ক্লাসে যে বিষয় আমরা আলোচনা করব, সায়েন্টিফিক অ্যাসেসমেন্ট অফ ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ইটস ইম্প্যাক্ট। আমরা ক্লাইমেট চেঞ্জের এই বাস্তবতাটাকে সায়েন্টিফিক্যালি অ্যাসেস করার চেষ্টা করব এবং এই সায়েন্টিফিক অ্যাসেসমেন্টটি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, সংগঠন এবং জাতিসংঘ কর্তৃক যে গৃহীত পদক্ষেপগুলো রয়েছে তার প্রেক্ষিতে মূল্যায়ন করার এবং পর্যবেক্ষণ করার চেষ্টা করব। আমরা আজকের এই ক্লাসের ভেতরে আলোচনা করব ক্লাইমেট চেঞ্জ ডিপ্লোমেসি। ক্লাইমেট চেঞ্জ বিষয়ক ডিপ্লোমেসি পৃথিবীতে অব্যাহত রয়েছে এবং এটি ভীষণ রকমের গুরুত্বপূর্ণ একটি বিষয়। তার কারণ হচ্ছে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে এবং তার ভয়াবহতা এবং বাস্তবতা এটি গুটি কয়েক রাষ্ট্রের বিষয় নয়, এটি একটি আন্তর্জাতিক ইস্যুজ। সুতরাং এই ইন্টারন্যাশনাল ইস্যুকে যদি ডিপ্লোম্যাটিক্যালি ফেস করা না যায়, তাহলে এই ইস্যুর বাস্তবিক যে সমাধান সেটিও কিন্তু প্রলম্বিত হয় এবং সেটি বাস্তবতার যে সম্ভাবনা, সেই সম্ভাবনাও, সমস্যা সমাধানের সম্ভাবনাও থাকে না। সে কারণে ক্লাইমেট চেঞ্জ বিষয়ক একটি ডিপ্লোমেসি গোটা ওয়ার্ল্ড ওয়াইড পরিচালিত হতে হয় এবং সেখানে যারা যারা এই ক্লাইমেট চেঞ্জের ঝুঁকিতে নিপতিত রয়েছে, যারা এই ঝুঁকিকে ফেস করছে, তাদের যেমন ডিপ্লোমেসি রয়েছে, একই সাথে সাথে এই ক্লাইমেট চেঞ্জের পেছনে যে রাষ্ট্রগুলো বিশেষ করে দায়ী হিসেবে আমরা গণ্য করি, তাদেরও জবাবদিহিতা এবং তাদেরও কিছু এর জন্য কম্পেনসেশনের প্রয়োজন রয়েছে এবং সেটি কিন্তু ডিপ্লোম্যাটিক বিহেভিয়ারের মধ্য দিয়ে, ডিপ্লোম্যাটিক এগ্রিমেন্ট ডিসকাশনের মধ্য দিয়েই সেটি সম্ভব হয়। আমরা আলোচনা করব থিমস ইন গ্লোবাল পলিটিক্স অফ ক্লাইমেট চেঞ্জ। গ্লোবাল পলিটিক্সে এই যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে তার কিছু থিমেটিক কিছু প্র্যাকটিস রয়েছে, কিছু কর্মসূচি রয়েছে, যেগুলো আমরা আজকের আলোচনার মধ্য দিয়ে আপনাদের কাছে পরিষ্কার করে এ বিষয়ে বর্ণনা দিতে পারবো বলে আমি আশা করছি। শিক্ষার্থী, আলোচনার শুরুতে আমি কয়েকটি বিষয় আপনাদের সাথে তুলনামূলক পার্থক্যের মধ্য দিয়ে একটু ডিবেট আকৃতির আপনাদের সাথে তুলে ধরতে চাই। আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই উন্নত বিশ্ব এবং অনুন্নত বিশ্ব বলতে আমরা কি বোঝাতে চাই। আমরা মিডিয়া এবং জনমত এই ক্লাইমেট চেঞ্জ ইস্যুতে কতটা গুরুত্বপূর্ণ সেই সম্পর্কে আপনাদের বলতে চাই। এখানে প্রাকৃতিক ও দুর্যোগ, প্রকৃতি এবং দুর্যোগ এই সম্পর্কে আপনাদেরকে আমি জানাতে চাচ্ছি। শিক্ষার্থী, সরকার ও বেসরকারি সংস্থার কার্যক্রম সম্পর্কে আপনাদেরকে অবহিত করতে চাই। উন্নত বিশ্ব বলতে সেই বিশ্বকে বোঝায় যার মাথাপিছু আয়, যার ইন্ডাস্ট্রিয়াল ক্যাপাসিটি, যার জনগণের শিক্ষা এবং প্রযুক্তির ব্যবহার, অর্থনৈতিক সমৃদ্ধি, এগুলোকে সূচক হিসেবে বিবেচনা করলে যারা সম্পদের অধিকারী, তাদেরকে আমরা উন্নত বিশ্ব বলছি। বিশেষ করে আমরা যদি বলি মানচিত্রের উপরিভাগে অর্থাৎ উত্তর গোলার্ধের দিকে যে রাষ্ট্রগুলো রয়েছে, ইউরোপীয় রাষ্ট্র রয়েছে, এশিয়ান, জাপান এবং চীন, এই কোরিয়ান, এই রাষ্ট্রগুলো এবং ইউরোপীয় অংশে রয়েছে আমরা দেখতে পাই এশিয়ান ভিতরে রাশিয়া রয়েছে, ইউরোপীয় অঞ্চলে রয়েছে যুক্তরাজ্য, ফিনল্যান্ড, জার্মানি, ফ্রান্স, এই রাষ্ট্রগুলো এবং যদি দেখি যে আমেরিকান মহাদেশে সেখানে কানাডা এবং আমেরিকা, এই দেশগুলো পৃথিবীতে ডমিনেটিং একটা রোল রয়েছে, যারা ফিনান্সিয়ালি ডমিনেট করছে, ইন্ডাস্ট্রিয়ালি ডমিনেট করছে, তারা হচ্ছে উন্নত বিশ্ব। আর অন্যদিকে অনুন্নত বিশ্ব, যাদের পার ক্যাপিটা ইনকাম কম এবং যাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নেই, যাদের সীমিত ইন্ডাস্ট্রিয়ালাইজেশন রয়েছে এবং যাদের জনগণের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা যায় না, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যায় না,
এবং যে জনগণ জনগণের জন্য যথোপযুক্ত শিক্ষা এবং অন্যান্য সুযোগ সুবিধা থেকে যারা স্বাস্থ্যসহ অন্যান্য সুযোগ সুবিধা থেকে যারা বঞ্চিত। এবং এখানে উন্নত এবং অনুন্নত বিশ্বের ক্ষেত্রে পরিবেশগত যে প্রভাব সেটিও আবার লক্ষ্য করা যায়। একটি পক্ষ রয়েছে যারা পরিবেশকে কন্টামিনেট করছে, পরিবেশের যে কার্বন নিঃসরণ করছে, সেই বিবেচনা করলে উন্নত বিশ্বগুলো কার্বন নিঃসরণ করছে। আর অনুন্নত বিশ্বের বাস্তবতা হচ্ছে তারা কার্বন নিঃসরণ করছে না, কিন্তু তারা এই কার্বন যারা নিঃসরণ করছে উন্নত বিশ্ব, তার ফলে সাফারার তারা হচ্ছে। অর্থাৎ ক্লাইমেট চেঞ্জের ফলে যে যে ধরনের দুর্যোগ, যে ধরনের ভয়াবহতা সৃষ্টি হয়েছে, তার সাফারার হচ্ছে অনুন্নত বিশ্ব। একদিকে মিডিয়া ও জনমত, সে কথা যদি আমরা বলি তাহলে দেখব যে আজকের এই পরিবেশ সংশ্লিষ্ট যে জনসচেতনতা, এই সচেতনতা এবং রাষ্ট্রীয়ভাবে যে উদ্যোগ গ্রহণ করা, আন্তর্জাতিকভাবে যে পরিবেশ যে বিপর্যয় হচ্ছে, পরিবেশ বিপর্যয় রোধে যে সর্বশক্তি নিয়োগ করে আন্তর্জাতিকভাবে কনসেনসাসের প্রয়োজন, সেটি কিন্তু মিডিয়া এবং জনমতের ফলেই কিন্তু তড়িৎ গতিতে সম্ভব। আজকে থেকে ৫০ বছর আগে বা তারও আগে থেকে যখন পরিবেশবাদী আন্দোলন শুরু হয়েছে, সেই সময় সেই ধারাবাহিকতায় আজকের এই ২০২০ সাল পর্যন্ত এই পথ পরিক্রমায় যে আন্তর্জাতিক বিশ্বের কাছে পরিবেশগত সমস্যাটাকে তুলে ধরার ক্ষেত্রে যে ব্যাপক ভূমিকা পালন করেছে, সেটিও কিন্তু মিডিয়া এবং এই জনমত গঠনের ক্ষেত্রে মিডিয়ার ভূমিকা রয়েছে। প্রকৃতি এবং দুর্যোগ, এটি কিন্তু একটি দেশের ক্ষেত্রে ভিন্নতা থাকবে, আরেকটি দেশের ক্ষেত্রে সেটা আবার অন্যরকম ফেস নিয়ে আসবে, এমনটা হয় না। প্রকৃতিগত যে দুর্যোগ পৃথিবীময় আমরা দেখতে পাচ্ছি, তার ভয়াবহতা এবং সেটি কিন্তু ক্রমাগতভাবে একটি মহাদেশ থেকে আরেকটি মহাদেশকে এফেক্টেড করছে। এবং এই যে লোয়ার রিপ্রেন এরিয়া যে কান্ট্রি গুলো রয়েছে, কোস্টাল এরিয়া যে কান্ট্রি গুলো রয়েছে, সেই অঞ্চলগুলোতে সমুদ্রের পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার ফলে সেখানকার জনগণ, সেখানকার জীবন মান এবং তাদের অর্থনীতির উপরে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে। ফলে এক ধরনের মাইগ্রেশনের তৈরি হচ্ছে এবং এর ফলে আন্তর্জাতিকভাবে দেখা যায় যে তার ইফেক্টটি আন্তর্জাতিকভাবে পড়েছে এবং একটি দুটি দেশ না, অসংখ্য দেশ এজন্য সাফারার হচ্ছে। সরকার এবং বেসরকারি সংস্থা বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে পরিবেশগত সমস্যা সমাধান করার জন্য। পরিবেশগত সমস্যা সমাধান করার লক্ষ্যে সরকার এবং বেসরকারি যে কার্যক্রমগুলো অব্যাহত রয়েছে, সেটি যদি সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করা যায়, তাহলে এই পরিবেশগত সমস্যাকে ফেস করা যায়, পরিবেশগত সমস্যা রোধ করা যায়। কাজেই প্রকৃতিগত যে দুর্যোগ দিনকে দিন বেড়ে চলেছে, নানান রকমের দুর্যোগের কথা যদি বলি তাহলে বন্যা, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, ভূমিক্ষয়, অতিবৃষ্টি, অনাবৃষ্টি এবং সাথে সাথে ভূমিকম্প, এই রকমের যে দুর্ঘটনাগুলো, দুর্যোগগুলো বহমান রয়েছে, সেগুলো পরিবেশের যে পরিবর্তন হচ্ছে, জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে, তার প্রভাব। সেই বাস্তবতায় আজকে এই পরিবেশ কেন পরিবর্তন হচ্ছে, উন্নত বিশ্বের কি ভূমিকা, অনুন্নত বিশ্ব কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এখানে মিডিয়ার একটি বিশেষত রোল রয়েছে এই দুর্যোগগুলোকে উপস্থাপন করা, এবং সরকারি ও বেসরকারি বিভিন্ন মাধ্যমে সেই সমস্যার সমাধান করতে কিন্তু নানা ধরনের পরিকল্পনা এবং পদক্ষেপ গ্রহণ করতে হয়। আর সেই বাস্তবতায় আমরা আজকের এই আলোচনা, এখানে আমরা যে আঙ্গিক দেখতে পাচ্ছি, সেখানে আঞ্চলিক একটি পর্যায় রয়েছে, রাষ্ট্রীয় একটি পর্যায় রয়েছে, আন্তর্জাতিক একটি পর্যায় রয়েছে। সকল পর্যায় দিয়েই কিন্তু পরিবেশগত সমস্যার সমাধান করতে এগিয়ে আসতে হয়। শিক্ষার্থী, এবার আমরা কিছু সায়েন্টিফিক অ্যাসেসমেন্ট এখানে লক্ষ্য করছি পরিবেশগত সমস্যার পেছনে। পরিবেশগত ইস্যুতে আমরা যে সায়েন্টিফিক কিছু অ্যাসেসমেন্ট দেখছি, তার ভেতরে গ্রিন হাউস গ্যাস পাচ্ছি, কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি, গ্লোবাল ওয়ার্মিং পাচ্ছি, ইকোসিস্টেম, পভার্টি, অ্যাডাপ্টেশন, ইকোনমিক অ্যাক্টিভিটিস, লাইফস্টাইল, ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন, পিচ, আইপিসিসি,
হাই সি লেভেল, স্নো অ্যান্ড আইস, প্ল্যানেট অ্যান্ড ওয়াইল্ড লাইফ এবং সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। আমি সংক্ষেপে সবগুলো বিষয়ের উপরে আপনাদের সাথে একটু একটু করে আলাপ করতে চাই। প্রথমেই আমরা আলোচনা করব গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাস কি? যেটাকে বলা হয় পৃথিবীতে কিছু গ্যাস, বায়ুমণ্ডলে একটি নির্দিষ্ট মাত্রায় কিছু গ্যাস রয়েছে, যে গ্যাসগুলো পৃথিবীতে নির্দিষ্ট মাত্রায় থাকলে পৃথিবীর যে তাপমাত্রা, আবহাওয়া, এগুলোর তারতম্য হয় না এবং স্বাভাবিক একটি অবস্থা বিরাজমান থাকে। গ্রিন হাউস গ্যাস হচ্ছে সেই সমস্ত গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, হিলিয়াম, নিয়ন, আর্গন ইত্যাদি ইত্যাদি। এই গ্যাসগুলো এবং ক্লোরোফ্লোরোকার্বন, এই গ্যাসগুলো পৃথিবীতে একটি নির্দিষ্ট মাত্রার থেকে যদি বেশি মাত্রায় হয় তাহলে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যায় এবং এই তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে পৃথিবীতে যে স্বাভাবিক তাপমাত্রা তার থেকে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যায় এবং পৃথিবীর উপরিভাগে যে একটি আস্তরণ রয়েছে, থিকনেস রয়েছে, সেটিকে ক্ষত করে এবং তার ফলে সূর্যের থেকে যে রশ্মিগুলো পৃথিবীতে প্রবেশ করে প্রতিদিন সূর্য উদয় হলে সেটি সহজেই প্রবেশ করতে পারে পৃথিবীতে। ওই যে থিকনেস রয়েছে সেটি পাতলা হয়ে যাওয়ার কারণে দ্রুত প্রবেশ করতে পারে এবং পৃথিবীতে তাপমাত্রা আর যে পরিমাণ সেটিকে বাড়িয়ে দেয়। কার্বন ডাই অক্সাইড, একদিকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে, ট্রান্সপোর্টেশনের কারণে, এই সব কারণগুলো মিলিয়ে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কিন্তু ক্রমাগত বেড়েই চলেছে। তার কারণ হচ্ছে কার্বন ডাই অক্সাইড নির্গমন হওয়ার পরে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে হচ্ছে গাছপালা। সে জায়গাটায় সেটি হচ্ছে আমাদের যে কোস্টাল এরিয়া, সেখানে নদী ভাঙন, সমুদ্র ভাঙনের ফলে সেখানকার যে বনজ অঞ্চল সেটি কিন্তু সমুদ্র গর্ভে বিলীন হয়ে যাচ্ছে, নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। অন্যদিকে পাহাড়ি অঞ্চলে যে বন জঙ্গল রয়েছে, পাহাড় কর্তন করা হচ্ছে, পাহাড় ধস হচ্ছে, ফলে সেখানকার বনাঞ্চল বিলীন হয়ে যাচ্ছে। সমতল অঞ্চলে যে ভূমি রয়েছে, সেখানে যে গাছপালা রয়েছে, বনাঞ্চল রয়েছে, সেগুলোকে নির্বিচারে বন নিধন করা হচ্ছে। তার কারণ হচ্ছে অধিক জনসংখ্যার কারণে সেখানে যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে কিংবা এগ্রিকালচারের জন্য যে কৃষি ক্ষেত্র তৈরি করার যে প্রস্তুতি থাকে, এর ফলে বনভূমি নিধন করা হচ্ছে। আর এই বনভূমি নিধন হওয়ার ফলে কার্বন ডাই অক্সাইড অ্যাবজর্ব করার জন্য যে পরিমাণ গাছ প্রয়োজন, সেই গাছ না থাকার কারণে পৃথিবীতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে বায়ুমণ্ডলে, তার ফলেও তাপমাত্রা তৈরি হচ্ছে। এই সমস্ত তাপমাত্রাকে আমরা বলছি বৈশ্বিক উষ্ণায়নের কারণ, যেটাকে বলছি গ্লোবাল ওয়ার্মিং। আর এই গ্লোবাল ওয়ার্মিং এর যে ইফেক্ট, সেই ইফেক্টটি হচ্ছে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে পৃথিবীতে লক্ষ লক্ষ বছর থেকে জমে থাকা যে বরফ, বিশেষ করে যে বরফ আচ্ছাদিত, আপনারা জানেন একটি মহাদেশ রয়েছে অ্যান্টার্কটিকা মহাদেশ সহ পৃথিবীতে বিভিন্ন যে মহাসাগর রয়েছে, সেখানে বরফ আচ্ছাদিত বরফের স্তূপ রয়েছে, সেগুলো গলতে শুরু করে এবং এই গলে যাওয়া বরফের পানি সমুদ্রের পানির সাথে মিশে গিয়ে সমুদ্রের পানির উচ্চতা বাড়িয়ে দেয়। এমনি ভাবে গ্লোবাল ওয়ার্মিং এর ইফেক্ট আমাদের বৈশ্বিক যে পরিকাঠামো, পরিবেশ কাঠামোর উপরে প্রভাব পড়তে থাকে। আমাদের ইকোসিস্টেম ইমব্যালেন্সড হয়ে যায়। তার কারণ হচ্ছে পরিবেশে তাপমাত্রা, বায়ুপ্রবাহ, তাপমাত্রা, বৃষ্টিপাত এবং এই যে আবহাওয়াগত যে পরিবর্তন হচ্ছে, আবহাওয়াগত পরিবর্তন হওয়ার কারণে জীবজন্তু, প্রাণী, তাদের লিভিং স্টাইলের উপরে একটি প্রভাব পড়ে এবং অনেক প্রাণী দেখা যায় তারা অল্প সময়ের মধ্যে তারা তাদের যে জীববৈচিত্র্য সেটি হারিয়ে ফেলে এবং বায়োডাইভার্সিটি যেভাবে হওয়া প্রয়োজন সেটি হয় না এবং অনেক উদ্ভিজ্জ এবং প্রাণী বিলীন হয়ে যাচ্ছে। ফলে আমাদের ইকোসিস্টেমের উপরে নেতিবাচক প্রভাব পড়ছে। এবং এই যে গ্লোবাল ওয়ার্মিং এর ফলে যে আমাদের কোস্টাল এলাকাগুলো
পানি নিমজ্জিত হচ্ছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার ফলে ফলে সেই এলাকার যারা বসবাস করে তারা আ এ উম উম তারা তাদের ক্ষেত খামারের কাজ করার আর উপযোগী থাকে না। ফলে তারা হয়ে যায় ভালনারেবল হয়ে যায় এবং তাদের জীবন এবং জীবিকা দুর্বিষহ হয়ে ওঠে এবং তারা একটি পোভার্টি লাইনের মধ্যে চলে আসে। পোভার্টি লাইনের নিচে তারা অবস্থান করে এবং তারা দারিদ্র্য দশার মধ্য দিয়ে আ তাদের জীবন যাপন করতে থাকে। এর ফলে আমরা দেখি যে জলবায়ুগত দারিদ্রতার তৈরি হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে অ্যাডাপ্টেশন। এই পরিস্থিতিগুলো সামাল দিতে একটি পর্যায়ে দেখা যায় যে পৃথিবীতে অনেক অঞ্চলে মানুষ ঝড়, জলোচ্ছ্বাস, বিভিন্ন ঝঞ্ঝা এগুলো মোকাবেলা করতে তাদের মধ্যে অ্যাডাপ্টেশন ক্যাপাসিটি তৈরি হয়। সাধারণ মানুষের ভিতরে অ্যাডাপ্টেশন ক্যাপাসিটি তৈরি হয়। এই মানুষগুলো অ্যাডাপ্টেশন ক্যাপাসিটি যদি তৈরি না হয়, তাহলে তাদের জীবন মানের উপরে মারাত্মক হুমকি চলে আসে। ইকোনমিক্যাল এক্টিভিটিস গুলো আ এখানে একটি প্রতিবন্ধকতার সৃষ্টি করে। তার কারণ হচ্ছে হঠাৎ করে কেউ অসচ্ছল হয়ে পড়ে, দারিদ্র্য সীমার নিচে অবস্থান করে। তার কর্মের যে ক্ষেত্র সেটি সংকুচিত হয়ে যায় এবং এই কর্মের ক্ষেত্র সংকুচিত হওয়ার কারণে, অনভিজ্ঞতার কারণে, শিক্ষাগত যোগ্যতা ঘাটতি হওয়ার কারণে, প্রযুক্তি ব্যবহার করার সক্ষমতা না থাকার কারণে ইকোনমিক্যাল এক্টিভিটিস এর উপরে প্রভাব পড়ে এবং এই ইকোনমিক্যাল এক্টিভিটিস এ তারা যখন আ উম ও উন্নয়ন কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত না হতে পারে, তখন তার লাইফ স্টাইল এর ভিতরেও পরিবর্তন হয়। আমি তো যে কথাগুলো বলছি সেগুলো একটি নেতিবাচক আঙ্গিক বিবেচনা করে বলছি, যেগুলো আমাদের জলবায়ু পরিবর্তনগত প্রভাবের একটি নেতিবাচক দিক। এখানে জলবায়ু পরিবর্তনের যে উম প্রভাব সেটি সাধারণত ইতিবাচকভাবে আমরা দেখিনি দেখি না। যার ফলে লাইফস্টাইল এর ক্ষেত্রেও আমাদের পরিবর্তনটা আসে। তার কারণ হচ্ছে যখন একজন মানুষ কৃষি নির্ভর ছিল কিংবা মৎস্য নির্ভর ছিল এ এবং তার আবাসন ছিল যে অঞ্চলে সেখানকার জীবনযাপন প্রক্রিয়া একটি পরিবর্তন আসলো। কৃষি এবং মৎস্য নির্ভর যে তার জীবনযাপন সেটি আর আ সম্ভব হচ্ছে না। তার পেশা পরিবর্তন করতে হচ্ছে। এবং এই যে পরিবর্তন করতে হচ্ছে তার ফলে তাকে নতুন করে একটি পেশা বেছে নিতে হচ্ছে। আর এর ফলে হয়ে যায় যেটি সেটি হচ্ছে তাকে রুরাল থেকে আরবান এ চলে আসতে হয় এবং আরবান জীবনযাপনের সাথে অভ্যস্ত হতে হয়। এবং এই আরবান জীবনযাপনের সাথে অভ্যস্ত হতে গিয়ে তাকে কিছু আম সিচুয়েশন কে ফেস করতে হয়। আমরা দেখি আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে এবং এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ও কিন্তু আমাদের ইকোনমিক্যাল গ্রোথ এবং এনভায়রনমেন্টাল যে প্রসপারিটি তার একটা ইফেক্ট। আরেকটি বিষয় আমি এখানে উল্লেখ করেছি ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। এটা সায়েন্টিফিক্যালি অ্যাসেস করে পৃথিবীতে যে জলবায়ু পরিবর্তন হচ্ছে, এই জলবায়ু পরিবর্তনের পেছনে কারণ কি এবং এই জলবায়ু পরিবর্তনের ফলে কি ধরনের ইফেক্ট পড়ে। বিশেষ করে যে কথাগুলো আমরা বললাম, পভার্টি এবং ইকোনমিক্যাল যে এক্টিভিটিস এর যে পরিবর্তন হয়, এখানে কিন্তু আ বেকারত্ব তৈরি হয়। এখানে কিন্তু পেশাগত অবস্থার পরিবর্তন হয়, মাইগ্রেশন হয়। এবং এই সমস্যাগুলো শুধু না, পরবর্তীতে দীর্ঘমেয়াদী প্রভাব কি পড়তে পারে এবং জলবায়ুর আজকের বাস্তবতা, আজকের অবস্থা এবং পরবর্তীতে এই সমস্যা কোথায় গিয়ে দাঁড়াতে পারে। এই সার্বিক বিষয়গুলো নিয়ে আম যারা গবেষক রয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশের আম উম অবস্থা পর্যালোচনা করে, জরিপ করে তারপরে তারা একটি সিদ্ধান্তে উপনীত হয়। হাই সি লেভেল সেটি আমরা আগেই বলেছি যে গ্লোবাল ওয়ার্মিং এর ফলে যে বরফগুলো গলতে থাকে এবং এর ফলে হাই সি লেভেল হয়ে যাওয়ার ফলে আ কৃষি কৃষি জমিতে পানি নিমজ্জিত হয়ে যায় এবং সেটি আবাদ অনুপযোগী হয়ে যায়। আমাদের প্লান্ট এবং আমাদের ওয়াইল্ড লাইফ এর ক্ষেত্রেও কিন্তু মারাত্মক আম একটি বিপর্যয় চলে আসে। আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের যে প্ল্যান্ট এবং ওয়াইল্ড লাইফ যা কিছু রয়েছে সেগুলো আমাদের জাতীয় সম্পদ। এই সম্পদ রক্ষণাবেক্ষণ করা কিংবা এই সম্পদের উপরে যে প্রাকৃতিক দুর্যোগের ফলে তাদের কিন্তু আ যে আ বিচরণের জন্য অভয়ারণ্য সেভাবে থাকে না।
ফলে প্রকৃতিতেই তাদের বসবাস, প্রকৃতির সাথে নিয়ত লড়াই করে করে তাকে টিকে থাকতে হয়। কাজেই এই প্লান্ট এবং ওয়াইল্ড লাইফ ক্ষতিগ্রস্ত হয়। দুর্যোগ, বন্যা, জলোচ্ছ্বাস যা কিছুই হোক না কেন, তার ফলে এই সমস্যাগুলো তৈরি হয়। আমরা দেখেছি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট যে আ অ্যাসপেক্ট, সেটি হচ্ছে পরিবেশের এমন ভাবে ডেভেলপমেন্ট অ্যাসপেক্ট চিন্তা করতে হবে এনভায়রনমেন্টালি, যা মানুষ এবং পরিবেশের মধ্যবর্তী একটি সুন্দর সম্পর্ক স্থাপন করবে এবং সেখানে ধ্বংসাত্মক কোনো কার্যক্রম থাকবে না। এবং এই সাস্টেইনেবল ডেভেলপমেন্টকে বিবেচনায় রেখে সব ধরনের পরিকল্পনা রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিকভাবে গ্রহণ করতে হবে, এবং সেটি সরকারি হোক, বেসরকারি হোক, ব্যক্তি উদ্যোগ হোক, যেকোনো শ্রেণী পেশা থেকে সাস্টেইনেবল ডেভেলপমেন্টকে অবশ্যই ইকোলজিক্যালি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ভাবে গ্রহণ করতে হবে। শিক্ষার্থী, এবার আমরা আলোচনা করতে চাই ক্লাইমেট চেঞ্জ ডিপ্লোমেসি সম্পর্কে। ক্লাইমেট চেঞ্জ ডিপ্লোমেসির শুরুতে তাহলে যে কথা আমি বলেছিলাম, যে এই যে পরিবেশ এবং এই পরিবেশের যে পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তন কিন্তু রাতারাতি পরিবর্তন হয়নি। পরিবেশের পরিবর্তন বা জলবায়ুর যে পরিবর্তন, সেটি দীর্ঘ সময় পর্যন্ত আমরা লক্ষ্য করেছি যে পরিবেশ জলবায়ুর পরিবর্তন হচ্ছে। এবং এই জলবায়ুর পরিবর্তনের কারণে ১৮৬১ সালে আ ব্রিটেনে ১ম তারা আইন করেছিল পরিবেশ দূষণের জন্য, বায়ু দূষণ বিষয়ক আইন করেছিল। যখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে, তখন সাথে, সাথে দেখা যায় যে ইন্ডাস্ট্রি থেকে যে কালো ধোঁয়া নির্গমন করা হয়, সেটি বায়ু দূষণ করছে। আবার এই বায়ু দূষণ নয়, এখন আমরা শব্দ দূষণ, বায়ু দূষণ দেখি, পানি দূষণ দেখি, মাটির ক্ষয় দেখি, কেমিক্যাল রিঅ্যাকশন দেখি, নানান রকমের সমস্যা পৃথিবীময় তৈরি হয়েছে। সেখানে জৈব, অজৈব নানা ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া দ্বারাও ইনফেক্টেড হচ্ছে, এবং এই সমস্যা রাতারাতি সমাধানও সম্ভব নয়। কাজেই দীর্ঘ দশকের পর দশক ধরে, ৫ দশক আগে ১৭৭৯ সালে ফার্স্ট ওয়ার্ল্ড ক্লাইমেট কনফারেন্স হয়েছিল। এরপরে আমরা দেখলাম ১৯৮৮ সালে ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ আইপিসিসি গঠন করা হয়েছে। ১৯৯২ সালে আর্থ সামিট হয়েছিল রিও ডি জেনেরোতে। ১৯৯৫ সালে কনফারেন্স অফ দ্য পার্টিস স্কোপ 1 যেটি হয়েছিল বার্লিনে। ১৯৯৭ সালে কনফারেন্স অফ পার্টিস কোপ 2 জেনেভাতে অনুষ্ঠিত হয়েছিল, এবং কোপ 25 যেটি স্পেনের মাদ্রিদে হয়েছে গেল বছর ২০১৯ সালে, এবং চলতি বছর কোপ 16 যেটি গ্লাসগো স্কটল্যান্ডের হওয়ার কথা ছিল, কিন্তু কোভিড পরিস্থিতির কারণে সেটি হয়নি, এবং সেটি আগামী বছর ২০২১ সালে সেটি অনুষ্ঠিত হবে গ্লাসগো স্কটল্যান্ডে। আমরা দেখেছি যে ১৯৯৭ সালে কিয়োটো কনফারেন্স হয়েছে, এবং এই কিয়োটো কনফারেন্সটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেসেজ আমাদের ক্লাইমেট চেঞ্জ ডিপ্লোমেসির জন্য। তার কারণ হচ্ছে কিয়োটো কনফারেন্সের মধ্য দিয়ে আন্তর্জাতিকভাবে অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আমরা দেখেছি সেখানে উল্লেখ করা হয়েছে ২০০০ আম দু আ ১৯৯০ সালের দুঃখিত, সেখানে বলা হয়েছে যে আমাদের যে কার্বন নিঃসরণ, সেই কার্বন নিঃসরণের মাত্রাটাকে রিডিউস করতে হবে, এবং এই কার্বন নিঃসরণের মাত্রাটা রিডিউস করে ২০০৮ থেকে এটি কার্যকর করা হবে, এবং এই ২০০৮ থেকে যে কার্যকর করা হবে সেটি রিডিউস করতে হবে এভারেজ কার্বন নিঃসরণ হতে হবে হচ্ছে সকল রাষ্ট্রকে 5% করে কার্বন ইমিশনটাকে রিডিউস করতে হবে। এমনিভাবে কিছু পদক্ষেপ তারা গ্রহণ করা হয়েছে। সেখানে আমরা দেখতে পাই যে টেকসই উন্নয়নকে বিবেচনায় রেখে এই পরিবর্তনগুলো আমরা আ আ খেয়াল করে দেখি। কিয়োটো প্রোটোকল সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব পূর্বের স্লাইডের সাপেক্ষে আমি কিয়োটো কনফারেন্স সম্পর্কে আমরা আলোচনা করব। এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে এজেন্ডা 2021 এবং সাস্টেইনেবল যে ডেভেলপমেন্ট যে
থিংকিং সেই জায়গা থেকে এই আন্তর্জাতিক সামিট গুলো, আন্তর্জাতিক কনফারেন্স গুলো কি পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা দেখি যে টেকসই উন্নয়নের জন্য উৎপাদনশীল ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। টেকসই উন্নয়নকে বিবেচনা করে উৎপাদনশীল ভবিষ্যৎ নিশ্চিত করতে এবং দরিদ্র দেশসমূহের সমস্যার সমাধানে উন্নত দেশকে এগিয়ে আসার কথা বলা হয়েছে। এজেন্ডা 2021 এ যে বিষয়গুলো নির্ধারণ করা হয়েছে তার অল্প কয়েকটি আমি এখানে আলাপ করলাম এবং সর্বশেষে আমরা পাচ্ছি যে পরিবেশ ব্যবস্থাপনায় মহিলাদের অংশগ্রহণ বাড়াতে হবে। মৌলিক কিছু আলোচনা আমি এখানে করে রাখছি এজেন্ডা 21 সম্পর্কে। আপনারা খেয়াল করবেন যে পরিবেশ ব্যবস্থাপনায় মহিলাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আগের ক্লাসগুলোর কথা যদি আমরা স্মরণ করি তাহলে দেখব ২য় লেকচার আমরা আলোচনা করেছিলাম পরিবেশ ও নারী। একজন নারীর পরিবেশের যে নিরাপত্তা, পরিবেশের সংরক্ষণে যে তার কতটা ভূমিকা সে সম্পর্কে আমরা ২য় লেকচারে আলোচনা করেছিলাম। সেই প্রাসঙ্গিকতা এখানে টেনে এনে যদি বলি তাহলে পরিবেশ ব্যবস্থাপক হিসেবে একজন নারীকে সেখানে আমরা মূল্যায়ন করেছিলাম এবং এই একজন নারী যদি পরিবেশ ব্যবস্থাপক হিসেবে অংশগ্রহণ করে তাহলে সেটি আমাদের পরিবেশ রক্ষা করার জন্য অত্যন্ত সহায়ক হবে যেটি কিনা এজেন্ডা 21 এ নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেখানে বলা আছে দরিদ্র দেশসমূহের সমস্যার সমাধানে উন্নত দেশ এগিয়ে আসার কথা বলা হয়েছে। উন্নত দেশগুলোকে অবশ্যই দরিদ্র দেশগুলোর সমস্যার সমাধানে এগিয়ে আসতে হবে। তা নাহলে এই সমস্যার সমাধান করা সম্ভব হবে না। বৈশ্বিক উষ্ণতা রোধে জাপানের প্রাচীন রাজধানী কিয়োটোতে ১১ ডিসেম্বর ১৯৯৭ সালে কার্বন নির্গমন কমানোর একমাত্র আইনগত চুক্তি হয়েছিল, যেটি কিছুক্ষণ আগে আমি বলেছি কিয়োটো প্রোটোকল গঠন করা হয়েছিল কিয়োটো কনফারেন্স এবং সেখানে ১৯৯৭ সালের ১১ ডিসেম্বর তারিখে প্রাচীন রাজধানী জাপানের কিয়োটো সেখানে অনুষ্ঠিত হয়েছিল এবং সেটি ছিল কার্বন নির্গমন কমানোর জন্য প্রথম একমাত্র আইনগত চুক্তি। এই কার্বন নির্গমন কমানোর ক্ষেত্রে কিছু প্রেসক্রিপশন ছিল কি হারে কি মাত্রায় কার্বন নির্গমন কমাতে হবে। ২০০৮ থেকে ২০১২ সাল নাগাদ কার্বন নির্গমনের মাত্রা ১৯৯০ সালের পর্যায়ে নিয়ে আসতে হবে এবং সেখানে 5% হ্রাস করতে হবে। ৫% হ্রাস করতে হবে। অত্যন্ত মৌলিক বিষয় সেটি হচ্ছে ২০০৮ থেকে ২০১২ সাল এই সময়ের ভিতরে ১৯৯০ সালে পৃথিবীতে কার্বনের যে মাত্রা ছিল সেই মাত্রায় নিয়ে আসতে হবে এবং তাতে করে 5% হ্রাস করতে হবে। এই যে নির্দেশনা, এই নির্দেশনাটা অত্যন্ত ইতিবাচক একটি মেসেজ ছিল এবং পাশাপাশি আরো কতগুলো নির্দেশনা ছিল সেখানে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সম্পর্কে, সাস্টেইনেবল কনজাম্পশন সম্পর্কে বলা হয়েছে। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কিয়োটো প্রোটোকল ইন্টারন্যাশনালি অত্যন্ত ইম্পোর্টেন্ট কিছু হচ্ছে আমাদের পরিবেশ আন্দোলনের জন্য কিছু নির্দেশনা বহন করেছিল। এ পর্যায়ে আমরা কিয়োটো প্রোটোকলের প্রেক্ষিত ধরে একটি বিষয় আপনাদের সাথে আলাপ করতে চাই সেটি হচ্ছে কিয়োটো প্রোটোকলে আরেকটি বিষয় আলোচনা করা হয়েছিল সেটা ছিল কার্বন ট্রেডিং। কার্বন ট্রেডিং সম্পর্কে সংক্ষেপে আমি একটু বলে নেই সেটি হচ্ছে পৃথিবীতে যে দেশগুলো কার্বন নির্গমন করছে কার্বনের ইমিশনটাকে রোধ করার কথা বলা হয়েছে ২০০৮ থেকে ১২ সালের মধ্যে। এখন এই যারা নির্গমন করছে তারা তো ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রি, তাই না? ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রির একটা ক্যারেক্টার হচ্ছে তারা তো তাদের ইকোনমিক্যাল প্রসপারিটির জন্য, ইকোনমিক্যাল চ্যালেঞ্জ ফেস করার জন্য তারা তো তাদের ইকোনমিকে দুর্বল করে দিবে না এবং তারা এই যে পরিবেশগত যে সমস্যা সেই সমস্যার কথা বিবেচনা করে যে তারা ইন্ডাস্ট্রিকে অফ করে দিবে তেমনটাও তারা করবে না। তাহলে কি হবে? তাহলে যেটা হচ্ছে যে এই কান্ট্রি গুলো তারা নির্দিষ্ট মাত্রায় কার্বন নির্গমন যাতে তার অতিরিক্ত না করে সে বিষয়ে তাদেরকে যেমন বলা হয়েছে পাশাপাশি তারা যে অতিরিক্ত কার্বন নির্গমন করছে এই নির্গমন করা কার্বন পৃথিবীতে তার যে বায়ুমণ্ডলের সাথে মিশে গিয়ে তাপমাত্রা উষ্ণ করছে, এটিকে কিভাবে অ্যাবজর্ব করা যায় এবং এই কার্বনকে কিভাবে শোষণ করা যায়। শোষণ করে ১৯৯৯ সালের যে মাত্রায় কার্বন ছিল সেই মাত্রায় নিয়ে আসা যায়।
সেই কাজটি করতে গিয়ে কিয়োটো প্রোটোকলে একটি টার্ম ব্যবহার করা হয়, একটি পলিসি ইমপ্লিমেন্ট করার কথা বলা হয়, সেটি হচ্ছে কার্বন ট্রেডিং। অর্থাৎ যে কান্ট্রি গুলো কার্বন নির্গমন করছে অতিরিক্ত মাত্রায়, সেই কান্ট্রি গুলো এই অতিরিক্ত মাত্রায় কার্বন নির্গমন করার জন্য তাকে কম্পেনসেশন দিতে হবে। সে হচ্ছে ফ্রেশ এয়ার ক্রয় করবে কার্বন নির্গমন করার দায়। এবং এর ফলে যেটি করবে সেটি হচ্ছে যে কান্ট্রি গুলো নির্দিষ্ট মাত্রার কম কার্বন নির্গমন করে, ফলে কি হচ্ছে ওই কান্ট্রি গুলোর প্লান্টেশনের কারণে যে অতিরিক্ত কার্বন যারা নির্গমন করে সেই সেই কার্বনটাকে কিন্তু তারা শুষে নিচ্ছে এবং তারা সেটি গ্রহণ করছে। ফলে কি হচ্ছে কার্বনের মাত্রাটা নিয়ন্ত্রণে ওই কান্ট্রি গুলো যারা কার্বন নির্গমন কম করে তারা কিন্তু অবদান রাখছে। এখন এই যে তারা অবদান রাখছে এবং তারা যাতে আরো অবদান রাখে সেজন্য কিন্তু তাদেরকে কম্পেনসেশন দিতে হবে এবং তাদেরকে সেজন্য আ তাদের কাছে কার্বনটি বিক্রি করতে হবে। কার্বন বিক্রি করছি কিসের বিনিময়ে? কার্বন বিক্রি করছি আমি কার্বনকে গ্রহণ করার বিনিময়ে। তাহলে ওই কান্ট্রি গুলো যে কান্ট্রি গুলো নির্দিষ্ট মাত্রারও কম কার্বন নির্গমন করে, তারা কার্বন গ্রহণ করার শর্তে কার্বন ট্রেডিং এ অন্তর্ভুক্ত হলো। কার্বন ট্রেডিং এর ফলে যেটি হয় সেটি হচ্ছে দুর্বল কান্ট্রি গুলো অর্থনৈতিকভাবে ইন্ডাস্ট্রিয়ালি যারা দুর্বল, সেই কান্ট্রি গুলোর যে ভালনারেবিলিটি রয়েছে, কোস্টাল এরিয়া যদি থাকে তাদের সেইটা এবং তাদের অবকাঠামোগত উন্নয়ন এবং বেশি, বেশি যাতে তারা আরো বেশি প্লানেট করতে পারে, গাছপালা লাগাতে পারে, ফরেস্টেশন করতে পারে, সেটি করার জন্য তাদেরকে বেশি, বেশি অর্থায়ন দেওয়া এবং এই খাতগুলোতে। তাহলে আমরা দেখি এখানে কার্বন ট্রেডিং বলতে কি বোঝানো হচ্ছে? Carbon emission trading is a form of a emission trading that especially targets carbon dioxide, and it currently constitutes the bulk of emission trading. This form of permit trading is a common method countries utilize in order to meet their obligations specified by the Kyoto Protocol, namely the reduction of carbon emission in an attempt to reduce, mitigate future climate change. International agreements are not enough. Interlinked national and regional tools are also needed to reduce carbon emission. এই যে ইন্টারন্যাশনালি কিয়োটো প্রোটোকলের যে মেজার সেই অনুযায়ী কার্বন কে রিডিউস করে এটাকে ফিউচার ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে কিভাবে মিটিগেট করা যায় সেই কাজটি করার জন্য কিন্তু কার্বন ইমিশনকে কিভাবে ব্যালেন্স করা যায় সেই জন্য কিন্তু কার্বন ট্রেডিং করা হয়। এই চিত্রের মাধ্যমে আপনাদেরকে আমি আরো পরিষ্কার করে বলতে চাই। আপনারা দেখেন যে কার্বন ইমিশন কিভাবে হচ্ছে। ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন কার্বন ইমিশন হচ্ছে ইন্ডাস্ট্রি থেকে কার্বন ইমিশন হচ্ছে। ইন্ডাস্ট্রি থেকে যে কার্বন ইমিশন হচ্ছে সেই কার্বনটি বিক্রি করা হবে। সেই কার্বনটি কার কাছে বিক্রি করা হবে? যে কান্ট্রি গুলো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যে কান্ট্রিতে কম রয়েছে, যে কান্ট্রিতে ল্যান্ড রয়েছে এবং সেখানে প্লান্টেশনের সুযোগ রয়েছে, সেই কান্ট্রি গুলোকে অর্থায়ন করবে। যাতে করে যে অতিরিক্ত কার্বন নির্গমন হচ্ছে তার কম্পেনসেশন হিসেবেই যদি ধরি তাহলে এই প্লান্টেশনের ফলে পৃথিবীতে কার্বনের যে মাত্রা সেটি তারা ব্যালেন্স করবে। এমনিভাবে আমরা কার্বন মার্কেটে দেখতে পাই কার্বন ইমিশনের একটি হার আমরা দেখতে পাই। পৃথিবীতে এরকম কার্বন ইমিশনের মাত্রা আমরা লক্ষ্য করেছি যে যেখানে কিনা কার্বন ইমিশনের কারণে কার্বন যে ক্রাইসিস তৈরি হয়েছে ইন্টারন্যাশনালি, সেখানে কার্বন ট্রেডিং এর মাধ্যমে এটি যদিও কিয়োটো প্রোটোকল অনুযায়ী ব্যালেন্স করার কথা বলা হচ্ছে, কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে কার্বন ট্রেডিংটা আন্তর্জাতিকভাবে এখনো পর্যন্ত সেভাবে কিন্তু কার্যকর হয়নি। এমনকি বাংলাদেশেরও সেই সুযোগটি
রয়েছে কার্বন ইমোশনকে কার্বন ট্রেডিং এর মাধ্যমে কার্বন ট্রেডিং এর সুযোগ সুবিধাটি ভোগ করার জন্য। কিন্তু সেখানে আমরা এখনো পর্যন্ত বাংলাদেশকে আমরা দেখতে পাচ্ছি না। তবে আশা করছি যে নিকট ভবিষ্যতে কার্বন ট্রেডিং এর যে সুবিধা, সেই সুবিধা থেকে বাংলাদেশ আম আ কোস্টাল এরিয়া সহ ইকোসিস্টেমের যে স্ট্রাকচারাল যে উন্নয়ন দরকার, সেক্ষেত্রে ভূমিকা রাখতে পারবে। আমরা দেখি কার্বন এই ট্রেডিং এর ফলে একটি আ গ্রিন ইকোলজিক্যাল একটা গ্রিন আ প্ল্যান্ট তৈরি হবে এবং এই গ্রিন প্ল্যান্ট এর ফলে আমরা দেখব যে আমাদের পৃথিবীতে যে কার্বনের মাত্রা সেটি নিয়ন্ত্রণ করা হয়তো সম্ভব হতে পারে। তবে যেটি হয়েছে কার্বন ট্রেডিং এর ফলে কিন্তু উন্নত যে দেশগুলো তারা যে হারে কার্বন নির্গমন করছে এবং ইন্ডাস্ট্রিয়ালাইজড হচ্ছে পুঁজিবাদী চেতনা দ্বারা উদ্বুদ্ধ হয়ে তারা কিন্তু কার্বন ইমিশনের মাত্রাটি কিন্তু তারা কমাচ্ছে না। এই যে তারা কার্বন ইমিশনের মাত্রাটি কমাচ্ছে না, ফলে পৃথিবীতে কি কার্বন ইমিশন মাত্রা হ্রাস পাচ্ছে? সেটি কিন্তু হচ্ছে না। যেটি আবার দরকার সেটি হচ্ছে যে এই বনায়ন বেশি করে হওয়া দরকার। তো সেইজন্য যেটি দরকার যে দ্রুত বেশি যাতে করে বনায়ন হয়, সেইজন্য আন্তর্জাতিকভাবে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। আমরা এবার আলোচনা করব থিমস ইন গ্লোবাল পলিটিক পলিটিক্স অফ ক্লাইমেট চেঞ্জ। এ সম্পর্কে আলোচনা করতে গেলে যে বিষয় বলতে হয় সেটি হচ্ছে রোল অফ ইউএসএ অ্যান্ড আদার্স। শিক্ষার্থী, ইউএসএ এবং আদার্স যে রোল সেই জায়গাটায় যদি আমরা দেখি তাহলে আ আ অবশ্যই বলতে হয় যে পৃথিবীতে কতগুলো মোড়ল রাষ্ট্র রয়েছে তার ভিতরে ইউএসএ অবশ্যই অন্যতম। রাশিয়া, আম তারপরে মার্কিন যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, জাপান, চীন এই যে শক্তিশালী রাষ্ট্রগুলো রয়েছে, এই রাষ্ট্রগুলো বিশেষ করে চীন যারা কিনা 29% কার্বন ইমোশন করছে কান্ট্রি হিসেবে আবার 14% কার্বন ইমিশন করছে পার ক্যাপিটা ইউএসএ। তো এই কান্ট্রি গুলো যদি কার্বন ইমিশন যদি না কমায় তাহলে পৃথিবীতে কার্বন ইমিশনের মাত্রা কিন্তু ক্রমাগত বেড়েই যাবে। কাজেই তাদের একটি রোল আছে। এক হচ্ছে তাদেরকে অবশ্যই আন্তর্জাতিকভাবে ঐক্যমতে আসতে হবে এবং পৃথিবীর যে vulnerability সেটি কিন্তু তাদেরকে স্বীকার করতে হবে। শুধু উন্নয়নের কথা বলে কিংবা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার দায় থেকে তারা যদি এভাবে পৃথিবীকে এভাবে যদি ক্ষতিগ্রস্ত করে তাহলে কোনো রাষ্ট্রই কিন্তু নিরাপদ থাকবে না। আমরা সেজন্য যেটি দরকার সেটি হচ্ছে ইকোলজিক্যাল জাস্টিস থাকা দরকার। আর এই ইকোলজিক্যাল জাস্টিস তখনই প্রিভেইল করবে স্টেটে আ যখন কিনা সেখানে আ স সকল শ্রেণী পেশা নির্বিশেষে সকল রাষ্ট্র সেটা দরিদ্র রাষ্ট্র হোক, বৃহত্তর রাষ্ট্র হোক, অর্থনৈতিকভাবে যে ধরনের সক্ষমতাই থাকুক না কেন, তাদের ইকোলজির সাথে কখনো ইনজাস্টিস করা যাবে না। ইকোলজিক্যাল জাস্টিস তাদের মেইনটেইন করতে হবে। প্রকৃতির সাথে আ যুদ্ধ করা যায় না। প্রকৃতির সাথে বিরূপ আচরণ করলেও সেটা টিকে থাকা যায় না। সেখানে এই যে ইন্টারন্যাশনালি ইউএসএ কিংবা আদার্স যে কান্ট্রি রয়েছে, সেখানে সুনির্দিষ্ট কোনো অ্যাক্টর আমরা দেখি না। বিশেষ করে ইউনাইটেড নেশনস এর মাধ্যমে যে পদক্ষেপগুলো নেওয়া হয় এবং 1979 এ ফার্স্ট আমরা দেখলাম যে উম সম্মেলন হলো, ইন্টারন্যাশনালি ধরিত্রী সম্মেলন হলো। তার পরবর্তীতে এখনো পর্যন্ত প্রায় ৪০-৫০ বছর অতিবাহিত হলো। কিন্তু ফরমালি আমরা দেখি যে খুব বেশি একটি অগ্রগতি হয়নি। তার কারণ হচ্ছে এই ধরনের গ্লোবাল পলিটিক্স এ এই ধরনের ইস্যুস এ যে একটি সেন্ট্রাল যে ক্যারেক্টার থাকা দরকার কিংবা পলিটিক্যাল ফিগার এগিয়ে আসা দরকার। যাদের এগিয়ে আসা দরকার তারাই এগিয়ে আসছে না বরং তারা ইমিশনের পেছনে দায়ী। কাজেই এই অ্যাক্টরস হিসেবে তাদের ভূমিকা পালন করতে হবে এবং এই অ্যাক্টরস না থাকার ফলে এক ধরনের এনার্কি তৈরি হয় ইন্টারন্যাশনালি। কাজেই এই এনার্কি যাতে তৈরি না হয় সেটি তখনই সম্ভব হবে যখন কনসেনসাস বিল্ড হবে, অ্যাওয়ারনেস বিল্ড হবে পাবলিক এবং মিডিয়া থেকে সর্বত্র ইন্টারন্যাশনালি এটাকে ইম্পোর্টেন্স দিতে হবে। আমরা
দেখছি আমাদের ইউএসএ প্রেসিডেন্ট তিনি আ ক্রমাগতভাবে জলবায়ু ইস্যুকে তিনি মারাত্মক কোনো ইস্যু হিসেবেই মনে করেন না এবং সেজন্য তিনি জলবায়ু যে ফান্ড সেটিতে অর্থায়ন করার ক্ষেত্রেও তিনি নিরুৎসাহিত বোধ করেন এবং এর ফলে একটি নেতিবাচক প্রভাব পড়ে। ইভেন করোনা বিষয়ক তার যে মন্তব্য ছিল, করোনাকে সাধারণ ফ্লু হিসেবে তিনি মন্তব্য করেছেন মাসের পর মাস। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে তিনি এবং তার স্ত্রী ফার্স্ট লেডি মেলিনা তিনি কিন্তু এই নির্বাচনের প্রাক্কালে করোনা আক্রান্ত হয়েছেন এবং এটি হচ্ছে বাস্তবতা। কাজেই যেটি সত্য, যেটি অনিবার্য, যেটি আ প্রাকৃতিক শক্তি, প্রকৃতিগত যে আ নি আ বিষয় সেখানে এভয়েড করার আসলে কিছু থাকে না। এজন্য যেটি বলা সেটি হচ্ছে ইউএসএ সহ অন্যান্য কান্ট্রি গুলোকে রোল আ পালন করতে হবে উল্লেখযোগ্য। বাংলাদেশ একটি ছোট রাষ্ট্র কিন্তু এর vulnerability শিকার বাংলাদেশ মারাত্মকভাবে। সেই জায়গা থেকে আমাদের আম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার যে পদক্ষেপগুলো গ্রহণ করেছেন, সেখানে আমরা দেখি যে আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে জলবায়ু বিষয়ক এবং আমরা দেখি এসডিজির যে গোল গুলো সেগুলো অর্জন করার জন্য বাংলাদেশ বিভিন্ন পর্যায়ে আলোচনা এবং এটি গুরুত্বের সাথে বিবেচনা করছে। তার কারণ হচ্ছে আমাদের পুরো একটা দিক দক্ষিণ দিকটি আম আ সমুদ্র বেষ্টিত এবং এই যে সমুদ্র বেষ্টিত হওয়ার কারণে আমাদের বিভিন্ন সময় বন্যা, জলোচ্ছ্বাস সহ নানান ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন আমরা হচ্ছি। এমনি একটি পরিস্থিতিতে আন্তর্জাতিকভাবে একটি আম বাংলাদেশের সপক্ষে একটি জনমত তৈরি করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার এবং সেটি রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী হিসেবে আমাদেরও কিছুটা দায়িত্বের মধ্যে বর্তায় এবং আমরাও যদি এটি উপলব্ধি করি যে বাংলাদেশ রাষ্ট্রটি যে পরিবেশগত, জলবায়ুগত যে সংকটের মুখে নিপতিত হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, যেটি বিজ্ঞানীরা ধারণা করেন ২০২০ থেকে ২০৫০ সালের মধ্যে 15% অফ টোটাল ল্যান্ড বাংলাদেশের আম নিমজ্জিত হতে পারে এবং আমরা এখনই দেখি যে এই বছরে ৯ টি বন্যা হয়েছে এবং যে নদীর যে পানির উচ্চতা সেটি জোয়ারের পানির উচ্চতা বেড়ে গিয়ে সদরের রাস্তা প্লাবিত হয়েছে এবং এটি কিন্তু আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি। এই আলামত আমরা খেয়াল করছি যে জলবায়ুগত যে সংকট আমাদের অদূর ভবিষ্যতে আসবে। নিকট ভবিষ্যতই বলা যায় ২০৫০ সাল খুব বেশি দূর নয়। কাজেই এখানে আন্তর্জাতিকভাবে ব্যবস্থা গ্রহণের কোনো বিকল্প নেই। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের আজকের আ আলোচনার বিষয়বস্তু। আমরা পৃথিবীটাকে এমনভাবে গড়ে তুলতে চাই, এই পৃথিবী আপনার আমাদের সকলের এবং এই পৃথিবীকে আমরা বাসযোগ্য করে গড়ে তুলব এবং এই বাসযোগ্য পৃথিবী হবে আমাদের জন্য চরম ঠিকানা, পরম ঠিকানা, ভালোবাসার ঠিকানা। এই পৃথিবীটা শুধু বাংলাদেশ মানেই পৃথিবী না, গোটা বিশ্বব্যাপী বিশ্বের সমস্ত মানুষ যারা রয়েছেন যে যেখানে যেভাবে আছেন সকলের প্রতি আমাদের বিনম্র আহ্বান থাকবে যে পরিবেশগত সংকট মোকাবেলা করার জন্য আমাদের ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্য দিয়ে এটি সমাধান করা সম্ভব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।